পাকিস্তানে টানা ২১ ঘণ্টার আলোচনার পরেও সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ইসরায়েল। চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংবাদ সম্মেলনে তিনি জানান, পরমাণু ইস্যুতে ছাড় দিতে রাজি হয়নি তেহরান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আলোচনার ফল যাই হোক, জয় যুক্তরাষ্ট্রেরই হবে। এদিকে লেবাননের সঙ্গে সত্যিকারের শান্তি চুক্তি চান বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। তবে আলোচনার মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় আরও ১৩ জন নিহত হয়েছেন। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা যেমনটি জানি রবিউল, যে গতকাল ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি হওয়ার কথা ছিল এবং টানা ২১ ঘণ্টা আলোচনার পরও কিন্তু আসলে কোনো শান্তি চুক্তি ছাড়াই আলোচনাটি শেষ হয়েছে। আলোচনা সম্পর্কিত সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? এছাড়া নিবিড়, আপনি যেমনটি বললেন, দীর্ঘ আলোচনা, ২১ ঘন্টার কিন্তু দীর্ঘ আলোচনা হলো এবং এই আলোচনাকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছে। কারণ ইরানের ইসলামী বিপ্লবের পর, অর্থাৎ ইরানের যে ইসলামী বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পর কিন্তু প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এবং ইরান মুখোমুখি আলোচনা করলো। কিন্তু এই আলোচনার ফলটা আসলে কী হলো সেটা এখনও অন্ধকারে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে আলোচনা শেষ হয়েছে কিন্তু আলোচনা ভেস্তে যায়নি। তার মানে এই মুহূর্তে আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে খবর পাচ্ছিলাম যে এই আলোচনাতে যে চূড়ান্ত কোনো চুক্তি আসবে এমনটি ভাবা মুশকিল। কারণ এই দীর্ঘদিনের যে সংঘাত, এই সংঘাতের পরে মাত্র কয়েক ঘন্টার আলোচনাতে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি হবে, সেই চুক্তিটা আশা করাও একটি বেশ কঠিন। তবে এখন পর্যন্ত যে বিষয়ে বিভিন্ন তথ্য আসছে সেটি হলো যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে এই আলোচনা ইতিবাচকভাবে হয়েছে, যেহেতু তারা মুখোমুখি বসেছে, খোলামেলা আলোচনা করেছে, দুই দেশের স্বার্থ নিয়ে কথা বলেছে। তবে সর্বশেষ যে আলোচনা কোনো চুক্তি ছাড়া শেষ হয়েছে, কারণ এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার প্রতিনিধি সহ চলে গেছেন। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা একটু দেখে আলোচনা করব। নিবিড়, আমরা যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে সবশেষ যে খবরটি সেটি হলো যে ২১ ঘন্টার আলোচনা ভেস্তে গেছে এবং সমঝোতা ছাড়াই দেশে ফিরে গেছেন জেডি ভ্যান্স। ইরান চুক্তি করুক বা না করুক, আমরাই জয়ী হব, যেমনটা আমরা আগের একটি প্রতিবেদনও দেখলাম। কিন্তু এখন মূল কথা হচ্ছে যে কেন এই চুক্তি হলো না, অর্থাৎ এই আলোচনায় কেন হলো না। এভাবে বিভিন্ন বিশ্লেষকরা বলছেন যে দুপক্ষই আসলে আলোচনার টেবিলে অনড় অবস্থানে ছিল এবং এই আলোচনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে ইরানের পরমাণু কর্মসূচি। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা পরমাণু অস্ত্র এই মুহূর্তে তারা করবে না, কিন্তু তাদের কর্মসূচি বন্ধ করবে না, অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে প্রক্রিয়া সেটি তারা বন্ধ করবে না, যেটি যুক্তরাষ্ট্রের মূল দাবি ছিল। আরেকটি রবিউল, এছাড়াও আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানতে পেরেছি যে হরমুজ প্রণালীতে দুটি মার্কিন যুদ্ধ জাহাজ রয়ে গিয়েছে, এটি আবার ইরান অস্বীকার করেছে। এ বিষয়ে আপনার কাছে কি কোনো তথ্য আছে? হ্যাঁ নিবিড়, আপনি ঠিকই বলেছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম হোয়াইট হাউসের বরাত দিয়ে এবং যুক্তরাষ্ট্রের সেন্টকম বলেছে তারা দুইটি ডেস্ট্রয়ার জাহাজ, অর্থাৎ যুদ্ধ জাহাজ তারা হরমুজ প্রণালীতে পাঠিয়েছে এবং এটার মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীতে যে মাইন পেতে রাখা হয়েছে ইরানের পক্ষ থেকে, সেই মাইন অপসারণের জন্যই এই জাহাজটি মোতায়েন করা হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের এখন কিন্তু মূল ফোকাস, অর্থাৎ মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালী চালু রাখা এবং এই হরমুজ প্রণালী চালু করতেই এখন কিন্তু মরিয়া হয়েছে যুক্তরাষ্ট্র। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, আমরা একটু দেখে নিতে চাই যে দেখি কি আছে আর কি। আরেকটি বিষয় আমরা যদি দেখতে চাই ডিবি, আপনি যেটি বলছিলেন হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী কিন্তু এখন ট্রাম্পের খুলে রাখার জন্য মূল উদ্দেশ্য। কারণ এই হরমুজ প্রণালী বন্ধের কারণে বিশ্ব জ্বালানি ব্যবস্থা কিন্তু বিপর্যয়ের মুখে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, দাম বেড়ে গেছে, যার কারণে ট্রাম্প এই যুদ্ধের কিন্তু বন্ধ হওয়ার, ট্রাম্প যে যুদ্ধবিরতির একটা ঘোষণা দিলেন আকস্মিকভাবে, এটার কিন্তু মূল কারণটাই ছিল হরমুজ প্রণালী। এবং ইরান কিন্তু এক্ষেত্রে খুবই অনড় অবস্থানে রয়েছে। তারা বলেছে যে এই যুদ্ধের পর কিন্তু হরমুজ প্রণালী একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে, কারণ এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার জন্য, অর্থাৎ কাটিয়ে ওঠার জন্য হরমুজ প্রণালী থেকে টোল আদায় করার একটা ঘোষণা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় যে এই যুদ্ধের মধ্যেই আমরা আগের প্রতিবেদনেও দেখেছিলাম, আবার আমরা আলোচনা করছি, এটা হল ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরায়েল। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে ট্রাম্প যে এই যুদ্ধবিরতির ঘোষণা দিলেন, সেই যুদ্ধবিরতির ঘোষণা কিন্তু সহজভাবে মেনে নেননি বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি ভেবেছিলেন যে এই যুদ্ধ হয়তো চালিয়ে যাবেন বা তার যে উদ্দেশ্য বৃহত্তর ইসরায়েল গঠন করা, হয়তো সেটা তিনি আরও করবেন এবং আমরা তার লক্ষণও কিন্তু দেখতে পেয়েছি। কারণ যখন ইরানে হামলা বন্ধ হলো, তিনি কিন্তু লেবানন ফ্রন্টে, অর্থাৎ লেবাননে হামলা জোরদার করলো এবং এখনও হামলা অব্যাহত রয়েছে। আরেকটি বিষয় নিবিড়,
এই আলোচনার টেবিলে অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে ইসলামাবাদে আলোচনা চলছিল, সেই আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ইরানের যে সম্পদ ছাড়ের বিষয়, অর্থাৎ আন্তর্জাতিক যে বিদেশি যে ব্যাংকগুলো রয়েছে, বিশেষ করে কাতারে ইরানের বেশ কিছু সম্পদ রয়েছে, $6 বিলিয়ন মার্কিন সেই সম্পদ তারা ফেরত চায় এবং এই সম্পদ নিয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই খবর প্রকাশ হয়েছে, কিন্তু হোয়াইট হাউসের পক্ষ থেকে কিন্তু সেটি অস্বীকার করা হয়েছে। চুক্তির যে হলো না, এই চুক্তির কিন্তু আরেকটি ফ্যাক্টর আমরা যখন দেখলাম যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন মার্কিনে পা রাখলেন তখন কিন্তু তিনি বেশ হাস্যোজ্জ্বল ছিল, কিন্তু আমরা যখন দেখলাম যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট দেশে ফিরে যাচ্ছিলেন, বিমানে উঠছিলেন, তখন কিন্তু তার চেহারায় মলিন ছিল। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে উদ্দেশ্যে পাকিস্তানে পা রেখেছিল, সেই উদ্দেশ্য যে তাদের সফল হয়নি সেটি কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে। এটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। আমরা যেটি দেখতে পাচ্ছি যে তিনি যখন বিমানে উঠছেন নিবিড়, তখন কিন্তু তিনি সোজাসুজি উঠে যাচ্ছেন, সিঁড়িতে উঠে গেছেন এবং বিমানের দরজায় গিয়ে কিন্তু বিশ্ব নেতারা বা বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা বা অন্যান্য নেতারা, পররাষ্ট্রমন্ত্রী বা ভাইস প্রেসিডেন্ট যেই হোক, তারা কিন্তু হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে তারপরে কিন্তু উঠেন, কিন্তু তিনি কিন্তু সেটি করেননি নিবিড়। তার মানে বোঝা যাচ্ছে যে অত্যন্ত মন খারাপ, মানে কষ্ট নিয়ে তার চেহারার মধ্যে কিন্তু এক ধরনের কষ্টের ছাপ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যুক্তরাষ্ট্র এই যুদ্ধের যে এই যুদ্ধবিরতির যে তারা উদ্দেশ্য নিয়ে আসছিল সেটি কিন্তু হয়নি। আরেকটি বিষয়, ইরানের পক্ষ থেকেও এই আলোচনায় কোনো ছাড় দেওয়া হয় নাই বলে জেডি ভ্যান্স সরাসরি বলেছেন। তারা বলেছেন যে পরমাণু ইস্যুতে ইরানের ইতিবাচক সাড়া প্রয়োজন, সেটা তারা পায়নি। আর এই যে যুদ্ধ বন্ধ এবং আলোচনা, এর মধ্যেও কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে, বিশেষ করে ইসরায়েল, লেবানন সহ বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল যে 21 ঘন্টা ধরে যে আলোচনা হলো, শান্তি চুক্তি তো হলো না, কিন্তু সেই আলোচনার যে প্রধান আলোচ্য বিষয়গুলো ছিল সেগুলো কি কি? নিবিড় ঠিকই বলেছেন, এই আলোচনার বিষয়ে বেশ কয়েকটি শর্ত ছিল। ইরানের পক্ষ থেকে 10টি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15টি শর্ত ছিল। আমার কাছে কিছু তথ্য আছে, আমরা একটু দেখে তারপর আলোচনা করছি। ইরানের যে আলোচনার বিষয়গুলো ছিল নিবিড়, এর মধ্যে প্রধান ইস্যু ছিল লেবাননের যুদ্ধবিরতি। অর্থাৎ আমি আপনার সাথে এই প্রতিবেদন দেখার আগে যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটি হলো যে ইসরায়েল লেবাননে হামলা জোরদার করেছে। এ নিয়ে কিন্তু ইরান কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে, কারণ আমরা যখন যুদ্ধবিরতির ঘোষণা আসে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিন্তু টুইটারে ঘোষণা দিয়েছিলেন যে এই যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত, কিন্তু আমরা সেটি বাস্তব প্রতিফলন দেখতে পাইনি, কারণ লেবাননে কিন্তু ইসরায়েল মুহুর্মুহু বোমাবর্ষণ করছে এবং একদিনেই 250 শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আরেকটি বিষয় যে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের যে আলোচনার বিষয় তার প্রধান বিষয়গুলো ছিল যে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থাৎ ইরানের ওপর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র যে অবরোধ আরোপ করে আসছে সেই প্রত্যাহার তারা চায়। আরেকটি বিষয় যে সম্পদ জব্দ, ইরানের যে সম্পদগুলো রয়েছে মার্কিন জব্দ করা, সেই সম্পদগুলো তারা চায়। আরেকটি বিষয় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, অর্থাৎ তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যেতে চায়, তবে সেটি শর্ত সাপেক্ষে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হয়তো কিছুটা কমাতে চায়, কিন্তু তারা একেবারে বন্ধ করতে চায় না। আরেকটি বিষয় যে ক্ষেপণাস্ত্র, আমরা দেখেছি যে ইরানের এই যুদ্ধে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কিন্তু ক্ষেপণাস্ত্রই, কারণ শত্রুপক্ষকে ইরান কিন্তু জবাব দিয়েছে ক্ষেপণাস্ত্র দিয়েই, তাই এই কর্মসূচি থেকে তারা পিছু হটতে চায় না। ইরান যুদ্ধের সাথে আরেকটি বিষয় যে হরমুজ প্রণালী, এই আলোচনায় এখন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ দাঁড়িয়েছে হরমুজ প্রণালী, কারণ এর প্রভাব পুরো বিশ্বে পড়ে গেছে। আরেকটি বিষয় যে যুদ্ধের ক্ষতিপূরণ, অর্থাৎ ইরানের যে অবকাঠামো ধ্বংস করা হয়েছে, সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে, এই যে বিপুল অঙ্কের যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ ইরান চায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে। সরাসরি যুক্তরাষ্ট্র দিতে পারে, অথবা হরমুজ প্রণালীতে টোল আদায়ের মাধ্যমে এই ক্ষতিপূরণ তারা আদায় করতে চায়। আরেকটি বিষয় যে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি, অর্থাৎ কাতার, বাহরাইন, দুবাই সহ, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো তারা অপসারণ চায়। এখানে একটি বিষয়, যুক্তরাষ্ট্র হয়তো এই দাবি সহজে মানবে না বা মানতে চাইবে না। অর্থাৎ এই যে আলোচনা যে ভেস্তে গেছে বলা হচ্ছে, বা আলোচনা শেষ হয়েছে চুক্তি ছাড়াই, এই যে ইরানের যে কঠোর শর্তগুলো, এই শর্তের কারণেই বলা হচ্ছে যে এই শর্তগুলো থেকে অনড় অবস্থানে থাকার কারণেই এই আলোচনা ফলপ্রসূ হয়নি বলে ধারণা করা হচ্ছে। নিবিড়। রবিউল, আলোচনা শান্তি চুক্তি না হলেও পরবর্তী পদক্ষেপ আসলে কি হবে? যুক্তরাষ্ট্রকে যুদ্ধ চলমান রাখবে নাকি যুদ্ধ বিরতি চলমান থাকবে? যদি একটু খোলাসা করতে। বিভিন্ন গণমাধ্যম বলছে যে এরই মধ্যে আলোচনা একেবারে শেষ হয়নি,
কারণ টেকনিক্যাল কমিটি বলা হচ্ছে, একটি শব্দ ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে যুক্তরাষ্ট্রের যে টেকনিক্যাল কমিটি, অর্থাৎ দুই পক্ষের টেকনিক্যাল কমিটি এখনও আলোচনা অব্যাহত রাখবে, তবে এ বিষয়ে তারা কোনো কথা বলবে না, কারণ এই কথাগুলো তারা অধিকার রাখে না। কিন্তু এই আলোচনা অব্যাহত, অর্থাৎ ব্যাকডোর, দরজার পেছনে এই আলোচনা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি বিষয়, যেহেতু 2 সপ্তাহের যুদ্ধবিরতি এখনও কয়েকদিন বাকি আছে, এই কয়েকদিনের মধ্যে হয়তো নতুন কোনো একটি সিদ্ধান্ত আসতে পারে বলেও বিভিন্নভাবে ধারণা করা হচ্ছে। আরেকটি বিষয়, যে যুক্তরাষ্ট্র কিন্তু বারবার কিন্তু হুমকি ধামকি দিয়েই আসছে। তারা বলছে যে যদি চুক্তি হোক আর না হোক তারা জয়ী। আরেকটি বিষয়, যে যদি ইরান যদি তাদের চুক্তি মেনে না নেয় তাহলে কঠিন জবাব দেওয়া হবে। কারণ বিভিন্ন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দিয়ে আসছেন যে ইরানে, গতকাল তো তিনি বলেছিলেন যে তেহরান যদি রাজি না হয় তারপরও কিন্তু হরমুজ প্রণালী জোর করে খুলে দেওয়ার একটি বিষয় কিন্তু হ্যাঁ, তিনি বলেছেন যে ইরানের সহযোগিতাই হোক আর সহযোগিতা ছাড়াই হোক তিনি হরমুজ প্রণালী খুলে দেবেন। কিন্তু ট্রাম্পের মুখে অনেক হুমকি ধামকির কথা বলছেন, এটি বাস্তবে আসলে কতটা ফলপ্রসূ হবে সে বিষয়টি আসলে, তবে ট্রাম্পের উপর কিন্তু এক ধরনের চাপও বাড়ছে। তার যে মিত্র দেশগুলো রয়েছে, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশ, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো এবং কাতার, বাহরাইন, কুয়েত, এই দেশগুলো কিন্তু যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে মার্কিন সামরিক উপস্থিতি থাকার কারণে। এবং এই যুদ্ধের ভয়াবহতার কারণে কিন্তু দেশে দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাজনৈতিকভাবে তার অভ্যন্তরীণ সমালোচনার মুখে পড়েছে। আমরা দেখেছি যে নো কিং একটা বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে, এবং এই বিক্ষোভে কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার লাখ লাখ মানুষ নেমে এসেছে, যার কারণে এই যুদ্ধ বন্ধ করা এবং ট্রাম্পের যে অর্জন, সেই অর্জন নিয়েও একটা প্রশ্নের মুখে রয়েছে। ট্রাম্প যে বারবার যে যুদ্ধের কথা বলছে, বিশেষ করে মার্কিন রাজনীতিবিদরা কিন্তু এই যুদ্ধের আসল কারণ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কী স্বার্থ রয়েছে সেটি নিয়েও বিরোধীরা প্রশ্ন করেছেন যে ট্রাম্প কেন এই যুদ্ধ শুরু করলেন। তবে সমালোচকরা কেউ কেউ বলছেন যে হয়তো তিনি ইসরায়েল বা বিনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় এই যুদ্ধে জড়িয়েছেন, যার এবং তার যে মিত্র দেশগুলো রয়েছে নিবিড়, বিশেষ করে ন্যাটোভুক্ত যে দেশগুলো রয়েছে, সেই ন্যাটোভুক্ত দেশগুলোও কিন্তু এই যুদ্ধের কারণ, অর্থাৎ এই যুদ্ধ যে কেন শুরু হলো তার নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ইতালি, স্পেন এবং ব্রিটেন, তারা কিন্তু এই যুদ্ধে সরাসরি অংশ নেয়নি। তারা বলেছেন যে এই যুদ্ধ তাদের নয় এবং তাদের সামরিক বাহিনী কখনোই এই যুদ্ধে জড়াবে না। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ নিবিড়। যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ।